সুপ্রিয় স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি। শিক্ষার্থীরা, 2021 সালের এই নতুন বছরের অনলাইন এডুকেশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফেরদৌসী বেগম, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। শিক্ষার্থীরা, মহামারীর এই দুর্দিনে তোমাদের আমরা শ্রেণীতে পাঠদান করতে পারছি না। তোমরা যেহেতু এসএসসি ক্যান্ডিডেট, তাই আমরা শুধুমাত্র তোমাদের কল্যাণের কথা ভেবে নতুন বছরে অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি। শিক্ষার্থীরা, তোমরা যখন গত বছর 10ম শ্রেণীতে ছিলে, তখন তোমাদের অর্থনীতি শিক্ষক তোমাদের প্রয়োজনীয় সিলেবাসের সবকিছুই পড়িয়েছেন। প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন সব তোমাদের অনলাইন এডুকেশনে পাঠদান করেছেন। এবছর আমি তোমাদের এসএসসি প্রস্তুতিমূলক ক্লাসের অর্থনীতি ক্লাস নতুন পেয়েছি। আমি আল্লাহর উপর ভরসা করে তোমাদের এই এসএসসি প্রস্তুতিমূলক অর্থনীতি ক্লাস নেওয়া শুরু করছি। তোমরা সবাই বই হাতে নিয়ে মনোযোগী হও। তোমাদের যেহেতু সব অধ্যায় পড়ানো হয়ে গেছে, গত বছর সৃজনশীল প্রশ্ন পড়ানো হয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন পড়ানো হয়েছে, তা আমি আজ তোমাদের প্রথম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সবারই জানা আছে। যেহেতু তোমরা ক্যান্ডিডেট, এই ফেব্রুয়ারি মাসে তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য তোমাদের পরীক্ষা পিছিয়ে গেল। তাই আবার আমি একটু তোমাদের এই প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে পুনরালোচনা করব। তোমরা সবাই মনোযোগী থাকো। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো, আমরা বিদ্যালয়ে ক্লাসে তোমাদের বলে থাকি, যে কোনো অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে হলে সেই অধ্যায়টি অবশ্যই সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখে দেখে পড়তে হবে, এবং বারবার দেখে দেখে পড়লে সেই অধ্যায়টি সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়ে যাবে। আর যখনই একটি অধ্যায় সম্পর্কে তোমাদের ভালো ধারণা জন্মাবে, তখনই তোমরা সেই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবে এবং বলতে পারবে। এবার এসো শিক্ষার্থীরা, আমি সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। এখানে যে উদ্দীপকটি দেওয়া আছে, তোমরা নিজেরা প্রথমে উদ্দীপকটি পড়ে নাও, কারণ উদ্দীপকটি নিজেরা যদি পড়ে নাও তাহলে উদ্দীপকে কি চেয়েছে, উদ্দীপকটির মূল ভাব কি, সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। আর তারপর প্রশ্নের উত্তরগুলো লিখতে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের সামান্য সময় দিচ্ছি, উদ্দীপকটি তোমরা পড়ে নাও।
আশা করি শিক্ষার্থীরা তোমাদের উদ্দীপকটি পড়া হয়ে গেছে এবং বুঝতে পেরেছো এখানে কি বলা হয়েছে। এখন আমি উদ্দীপকটি পড়ে দিচ্ছি। মিস্টার শফিক এ দেশের একটি বেসরকারি কলেজ শিক্ষক। বড় ছেলে সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে। ছোট ছেলেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছেন। সে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সে দেশের সবাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কেননা এখানে বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই। সব সিদ্ধান্ত সরকারিভাবে গৃহীত হয়। তাহলে এখানে উদ্দীপকে বলা হয়েছে যে মিস্টার শফিক হচ্ছেন এ দেশের একটি বেসরকারি কলেজের শিক্ষক, আর তার বড় ছেলে সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে। ছোট ছেলেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য তিনি পাঠিয়েছেন। সে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সে দেশের সবাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, কেননা এখানে বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই। সব সিদ্ধান্ত সরকারিভাবে গৃহীত হয়। এবার জেনে নাও শিক্ষার্থীরা, ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা সবাই জানো। দেখো প্রশ্ন ক, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? শিক্ষার্থীরা, এই অধ্যায়টি তোমাদের যখন রিডিং পড়ানো হয়েছে, বারবার তোমরা পড়েছ, বোঝানো হয়েছে তোমাদের ক্লাসে, তখনই তোমরা শিখেছ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি। তারপরেও আমি আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, তাই হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন থাকে, সেখানে বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না। সেখানে বেসরকারি উদ্যোগে ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি। এবার দেখো খ নম্বর, সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝো? শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরও তোমাদের জানা আছে, যেহেতু তোমাদের পুনরালোচনা চলছে, এর উত্তরটা তোমরা অনেক ভালোভাবেই জানো। তারপরেও আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। সম্পদের দুষ্প্রাপ্যতা বলতে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের প্রচেষ্টাকে বোঝায়। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। মনে করো তুমি একজন শিক্ষার্থী। ধরো তোমার কাছে 1000 টাকা আছে, তোমার শার্ট, প্যান্ট এবং ভালো জুতো দরকার। এভাবে দেখা যাবে তোমার অনেক কিছু দরকার,
কিন্তু তোমার কাছে আছে মাত্র 1000 টাকা। তোমার প্রয়োজনের তুলনায় এই টাকার পরিমাণ অনেক কম। অর্থনীতিতে এটাকে বলা হয় সম্পদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। তাই বলা যায় মানুষের প্রয়োজনের তুলনায় সম্পদ সীমিত, একেই বলা হয় দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতার জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করে। পছন্দ করার প্রয়োজন না হলে অর্থনীতি বিষয়েরও প্রয়োজন থাকতো না। এবার শিক্ষার্থীরা দেখো প্রশ্ন গ, উদ্দীপকে বর্ণিত এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান বিশ্লেষণ করো। এই যে উদ্দীপকে এ দেশের বর্ণনা দেয়া হয়েছে, এই এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান তার বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে উত্তরটি জেনে নাও ভালোভাবে। উদ্দীপকে বর্ণিত এ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এবার দেখো মিশ্র অর্থব্যবস্থা কাকে বলা হয়। যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। অর্থাৎ এ অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। তাহলে কি বুঝতে পারলে তোমরা, যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলা হয়। অর্থাৎ ব্যক্তি মালিকানা, বেসরকারি উদ্যোগ ও সরকারি নিয়ন্ত্রণ, এই তিনের সমন্বয়ে মিশ্র অর্থব্যবস্থা তৈরি হয়। এ অর্থব্যবস্থায় ভোক্তা সাধারণত দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে। তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই অর্থব্যবস্থায় ভোক্তা দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে, আবার সরকার প্রয়োজন হলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, যেমন বাংলাদেশ, ভারত ইত্যাদি দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। উদ্দীপকের এ দেশে মিস্টার শফিক বেসরকারি কলেজের একজন শিক্ষক। তার বড় ছেলে সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে। এতে বোঝা যায় এ দেশে যেমন সরকারি মালিকানা রয়েছে, আবার বেসরকারি মালিকানাও বিদ্যমান। যেহেতু এ নামক দেশে মিস্টার শফিক বেসরকারি কলেজের শিক্ষক, আবার তার বড় ছেলে সরকারি মেডিকেল কলেজে অধ্যয়ন করছে, তাই বোঝা যাচ্ছে এ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। উত্তরটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। এবার এসো প্রশ্ন ঘ, তুমি কি বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা উদ্দীপকে তোমরা দেখতে পেয়েছ বি দেশের বর্ণনা দেয়া হয়েছে। বি নামক দেশে উচ্চশিক্ষার জন্য মিস্টার শফিক তার ছোট ছেলেকে পাঠিয়েছেন। তার ছেলে সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে, সে দেশের সবাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সবাই সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। উদ্দীপকের বিদেশের সব সিদ্ধান্ত সরকারিভাবে গৃহীত হয়।
এ বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে ইঙ্গিত করে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। তাহলে তোমরা কি বুঝলে? প্রশ্নে যেহেতু বলা হয়েছে তুমি কি বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করো, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো উত্তরটি হচ্ছে না, আমি বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করি না। এর সপক্ষে যুক্তি হচ্ছে উদ্দীপকের বিদেশের সব সিদ্ধান্ত সরকারিভাবে গৃহীত হয়। এ বৈশিষ্ট্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে ইঙ্গিত করে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয়। সরকার দেশের উৎপাদন ও বণ্টন সহ অন্য সব কাজ করে থাকে। কেন্দ্র বা সরকার কেন্দ্রীয়ভাবে সব পরিকল্পনা করে। সমাজতন্ত্রে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার পরিবর্তে জাতীয় চাহিদা ও সামগ্রিক কল্যাণের জন্য উৎপাদন পরিচালিত হয়। ফলে এখানে ব্যক্তিগত উদ্যোগে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে না। কৃষি, শিল্প ও ব্যবসায় বাণিজ্যে সবই সরকারের অধীনে থাকে বলে ব্যক্তিগত মুনাফা থাকে না। অতএব বলা যায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না। সরকার নির্ধারিত নিয়মকানুনের মধ্যে ব্যক্তিকে চলতে হয়। তাই আমি বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করি না। শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ যে কেন এখানে বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করা হচ্ছে না। বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করা যাচ্ছে না এ কারণেই এই দেশের সব সিদ্ধান্ত সরকারিভাবে গৃহীত হয়। সেখানে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। সরকার নির্ধারিত নিয়মকানুনের মধ্যে ব্যক্তিকে চলতে হয়, তার কোনো স্বাধীনতা থাকে না। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপাদানের উপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার এবং সেগুলো সরকারি নির্দেশে পরিচালিত হয়। সেখানে ভোক্তারা সরকার নির্ধারিত উৎপাদিত দ্রব্যাদি ভোগ করে। ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে কোনো কিছু ভোগ করতে পারে না। কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্য সবই সরকারের অধীনে থাকে বলে এই অর্থব্যবস্থায় ব্যক্তিগত কোনো মুনাফা থাকে না। তাই বলা যায় সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য থাকে না। সরকার নির্ধারিত নিয়মকানুনের মধ্যে ব্যক্তিকে চলতে হয়। তাই আমি বিদেশের অর্থব্যবস্থাকে সমর্থন করি না। আশা করি শিক্ষার্থীরা তোমরা উত্তরগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা সামনে, যদিও তোমরা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করতে পারছো না মহামারীর জন্য,
তারপরেও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের জন্য অনলাইন এডুকেশন প্রোগ্রাম শুরু করেছি, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো। তোমরা অনেক বেশি পড়বে এবং অনেক বেশি বেশি লিখবে। তোমরা যত লিখবে তোমাদের হাতের লেখা আরো বেশি সুন্দর হবে, তোমাদের বানানগুলো শুদ্ধ হয়ে যাবে, লেখার স্পিডও বেড়ে যাবে। তোমরা মনোযোগের সাথে লেখাপড়া করবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পৃথিবী করোনা মুক্ত হোক এই কামনা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।